আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসছে একটা টপিক নিয়ে কথা বলার জন্য। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা যারা করছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশন থাকি। পড়ালেখা, চাকরি বাকরি, চাকরির বাজার, এই সমস্ত কিছু নিয়ে আমরা নানান কনফিউশনে থাকি। এইসব কিছু মিলাই আজকে কথা বলবো। আমাদের আজকের টপিক্স হলো যে বিষয়বস্তু, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কেন করছি, এটা চাকরির বাজার কেমন, এখন আমার কি করণীয়। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং করছি কিন্তু চাকরি নেই, আমার কি করণীয় বা আমি কি করতে পারবো বা আমার কি করা উচিত, এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমার, আপনার এবং আমাদের সবারই গল্প, আমাদের সবার জীবনেরই একটা অংশ। আপনি হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছেন, কিন্তু সকাল সন্ধ্যা শুধু একটা প্রশ্নের মাথার মধ্যে ঘুরে যে চাকরি কোথায় পাবো। সার্টিফিকেট নিলাম, কিন্তু এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি, এখন আমার কি করণীয়। সার্টিফিকেট তো পেলাম কিন্তু চাকরি পেলাম না। ঘরে বাবা মা আমার দিকে তাকিয়ে আছে, আমি কিছু করতে পারতেছি না। বা আমার যে স্বপ্ন নিয়ে আমাকে লেখাপড়া করাইছে, সেই লেখাপড়ার শেষ করলাম, চাকরি পেলাম না। তো বাবা মা তো আমার দিকে তাকাই আছে, এখন আমার কি করণীয়। এই যে প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরতেছে আমাদের, এই বিষয়গুলো নিয়ে আজকে লাইভ কথা বলবো কিছু সময়। আমাদের সমস্যা বা আমাদের সমাধানগুলো, বাস্তবতা নিয়ে। প্রতি বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে হাজার হাজার ভাই বোনেরা বের হচ্ছে, কিন্তু তাদের অনেকেই চাকরির বাজারে স্বল্পতার কারণে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ছিটকে পড়ে বিভিন্ন পেশায় জড়িত যেতেছেন। কেউ বিভিন্ন দোকানে বা গ্রামে নিজের পরিবারের হাল ধরার জন্য নিজের পরিবারের যে কাজ, সেই কাজের সাথে জড়িত যেতেছেন। নিজে যে টেকনিক্যাল বিষয়ে লেখাপড়া করছেন, সেই ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করার পরেও সেই বিষয়ে চাকরি না পাওয়ার কারণে হতাশ হয়ে বাড়িতে ফিরে গেছেন। অথচ এই মানুষগুলির ভিতরে কিন্তু জ্ঞান আছে, স্বপ্ন আছে, আগ্রহ আছে। এই মানুষগুলো অনেক স্বপ্ন নিয়ে জ্ঞান শেখার জন্যই কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে ভর্তি হয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, এবং আগ্রহ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখনও সেই জ্ঞান আছে, একটা স্বপ্ন আছে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ভালো চাকরি করবে বা আমার স্বপ্নগুলোকে সে পূরণ করবে। সমস্যা কি জানেন? সমস্যা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের মেইন সমস্যা হলো আমাদের ডিগ্রি আছে কিন্তু আমাদের স্কিল নেই। আমরা সবাই এই সমস্যা ফেস করছি। আমি যখন প্রথম বের হয়েছি তখন আমি এই সমস্যা ফেস করছি। এগুলো সবাইকে সম্মুখীন হতে, এই সমস্ত সমস্যা সবাইকে সম্মুখীন হয়েই কিন্তু সামনে আগাইতে হয় বা সামনে আসতে হয়। তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। এখন আমার কাছে ডিগ্রি আছে কিন্তু আমার স্কিল নেই। আমরা চাকরি চাইতেছি, চাকরি খুঁজতেছি, কিন্তু নিজেকে বিক্রি করার মতো বা আমাকে যে সে নিবে, কেন নিবে, এই বিক্রি করার মতো করে বানাই নাই। আমার ওই স্কিল আমি অর্জন করতে পারি নাই। আমি একজনকে একটা সিভি পাঠাইছি বা রিজিউমি পাঠাইছি, তারপর অপেক্ষা করতেছি যে সে আমাকে নক করবে, আমার চাকরি হয়ে যাবে। আসলে কোনো বিষয় এভাবে হয় না। আপনার চাকরি দরকার, আপনি যখন একজনকে বারবার নক করবেন বা একাধিক জায়গায় নক করবেন, কোনো না কোনো জায়গা থেকে আপনার জন্য ডাক আসবে। সমাধান কি? এই সমস্ত বিষয়গুলোর সমাধান কি? এগুলো আমরা কিভাবে সমাধান করব? এই সমস্ত বিষয়গুলোর সমাধান হলো যে খুব সহজ, একদম সহজ সমাধান, পরিষ্কার সমাধান। কি? সাহস এবং পরিশ্রম। আমরা জানি পরিশ্রম সৌভাগ্যের প্রসাদীটা আমরা
ক্লাস 9-10 থেকে ব্যবসা পড়ে আসছি। এটাই সমাধান, সাহস লাগবে, পরিশ্রম করতে হবে। আমরা আজকে 4টা বিষয় আমি আজকে কথা বলবো, 4টা বাস্তব বিষয় নিয়ে আমাদের বাস্তবে কি করণীয়, আমাদের আমি পরিশ্রমটা কিসের উপর করবো, বা আমি সাহস নিয়ে পরিশ্রমে কিসের উপর দিয়ে আগাবো, এরকম 4টা বাস্তব বিষয় করণীয় নিয়েই কথা বলবো। 1 নম্বর হলো স্কিল। আমরা জানি স্কিল ছাড়া আজকাল কেউ কোথাও টিকতে পারবে না। টেকনোলজির জমানায় দেখেন সব জায়গায় স্কিল লাগতেছে, আপনার কাজের দক্ষতা লাগতেছে, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। এই স্কিলগুলো আপনি যদি না হয়, স্কিল যদি না থাকে, আপনাকে সিটকে করতে হবে। কারণ বাজারে আপনি দেখবেন, চাকরির বাজারে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, ওখানে 5 জন লোক আসছে, 5 জনের মধ্যেই ধরেন আপনার 5 জনের যে কোয়ালিটি আছে, একজনের তার থেকে একটু বেশি আছে, কি সে অটোক্যাড জানে, তো কাকে নিবে বলেন? যে অটোক্যাড জানে তাকেই তো নিবে। এই জন্য স্কিল ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই। এখন এআই যুগ চলে আসছে, দেখেন সবাই এআই দিয়ে আগাচ্ছে। এখন আমি যদি এআই থেকে দূরে সরে থাকি, তো সেক্ষেত্রে কি হবে, যে এআই যে সুবিধাগুলা, এর দ্বারা যে সময় বা আমার কাজের যে অগ্রগতিগুলো, সেগুলোর দিকে আমি পিছনে পড়ে যাব। তো এই জন্য স্কিলের কোনো বিকল্প নাই, যেই কোনো সেক্টরে, সেটা যেই কোনো সেক্টরে হোক না কেন, স্কিল শেখা ছাড়া আজকাল টিকে থাকার কোনো সুযোগ নাই। তো আমি কিসের উপর স্কিল অর্জন করতে পারবো, কোন বিষয়ের উপরে? আমাদের ডিজাইনের জন্য অটোক্যাড আছে, ইট্যাপস আছে, স্কেচআপ আছে, এগুলো আমরা শিখতে পারি। অটোক্যাড থেকে আমি শেখা শুরু করবো, অটোক্যাড 2D। আমি ইউটিউব আছে, অথবা বড় ভাই আছে, যাদের মাধ্যমে হোক, অথবা কোথাও কোর্স করে আমি অটোক্যাড শিখতে পারি, অটোক্যাডে দক্ষতা অর্জন করতে পারি, 2D 3D ইট্যাপস শিখতে পারি। তারপর কনস্ট্রাকশনের ড্রয়িং, যে আমাদের কনস্ট্রাকশন ড্রয়িংগুলো আছে, এগুলা যে স্টাডি, যে আমি নতুন বেরোইছি কিন্তু আমি ড্রয়িং বুঝিই না, তাহলে আমি একটা প্রজেক্টে যদি যাই, আমাকে যদি একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়, তো সেখানে আমি ড্রয়িং যদি না বুঝি, তাহলে আমি ওই কাজটা কীভাবে করব, অথবা ওই কাজটা যে ঠিক হচ্ছে সেটা আমি কীভাবে বুঝে নিব। এই জন্য আমাকে ড্রয়িং, কনস্ট্রাকশন যে ড্রয়িংগুলো, এগুলো জানতে হবে, করতে জানতে হবে। কোয়ান্টিটি এস্টিমেশন, যেটা কোয়ান্টিটি, আমার ম্যাটেরিয়ালস যে লাগতেছে, কি লাগবে, বালি, সিমেন্ট, রড, এটসেট্রা, যা তো কিছুই লাগতেছে আমার, এগুলার এস্টিমেশন আমাকে জানতে হবে। এখন আমি তো ধরেন কিছু শিখছি, কিছু শিখতে পারি না, আমি কিভাবে শিখবো? এই এস্টিমেশনগুলো আমাকে, আমি ইউটিউব থেকে হেল্প নিতে পারি। এখন ইউটিউবে প্রায় সব কিছু পাওয়া যাচ্ছে, অথবা কোনো বড় ভাইয়ের হেল্প নিতে পারি, যারা সিনিয়র বড় ভাই ইঞ্জিনিয়ার আছে, তাদের হেল্প নিতে পারি। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমাকে খুঁজে খুঁজে বের করে নিজেকে শিখতে হবে। তারপরে আমাদের আছে এক্সেল আছে, এক্সেলের কাজগুলো শিখে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এক্সেলের কাজ আছে। আমরা যেমন বিইউ করতে গেলে আমাদের এক্সেল লাগে বা গুগল শিট লাগে, তো এই এক্সেলের কাজ আমাকে শিখতে হবে। আমি যদি না শিখি, তাহলে এটা অফিসে একটা জবের সার্কুলেশন দিচ্ছে, যে কোনো একটা কোম্পানি, ওখানে ধরেন সব ক্যাটাগরি দিছে, সব ক্যাটাগরি আপনার মধ্যে আছে, একটা দিছে যে এক্সেল ম্যান্ডেটরি, বা এক্সেল তাদের লাগবে, এক্সেল জানা থাকতে হবে। তো আপনার ওই একটা এক্সেলের কাজ না জানা থাকার কারণে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এক্সেল, ড্রাফটিং, বিইউ, যেটা বিল অফ কোয়ান্টিটি, এস্টিমেট বলি আমরা, এই 3টা থাকলে কি হবে, যে আপনি একজন পেশাদার ইঞ্জিনিয়ার, বা আপনার মধ্যে কোয়ালিটি আছে যে সে আপনাকে নিবে। তারপর চাকরিকে ছোট ভাবা যাবে না, ছোট চাকরি, এত ছোট কাজ ছোট মনে করা যাবে না, যে ছোট চাকরি, আমি এত ছোট চাকরি দিয়ে এত কম বেতনে কেন চাকরি করব, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করছি। যেটা আমাদের প্রথম বের হইলে সবারই এই একটা ভাবনাই থাকে, যে আমি কেন করব এত ছোট চাকরি। কাজকে ছোট মনে করা যাবে না। আমি মাত্র শিখতেছি, মাত্র সার্টিফিকেট নিয়ে বেরোইছি ইঞ্জিনিয়ার, এখন আমাকে দক্ষতা, অভিজ্ঞতা নিতে হবে, আমার স্কিলকে ডেভেলপ করতে হবে। সেই ক্ষেত্রে আমি যেখানে আছি ওখান থেকে শুরু করতে হবে, বাস্তবিক অভিজ্ঞতার জন্য। যেমন কোনো ঠিকাদারের কাছ থেকে আপনি সাইডে কাজ শিখতে পারেন, কোনো ইঞ্জিনিয়ার বড় ভাই আছে যিনি কোথাও চাকরি করতেছেন, আপনি তার সাথে কাজ শিখতে পারেন। কম বেতনে হলেও কোথাও কাজ শুরু করে দিতে পারেন। আপনার স্যালারি ধরেন খুব কম দিচ্ছে, আপনি তো বাড়িতে বসে থেকে যদি বসে থাকেন চাকরি না করে, আপনার দক্ষতা অর্জন হবে না। কিন্তু আপনি একটা প্রজেক্টে খুব অল্প স্যালারিতে, ধরেন এই সময়ে 10,000-12,000 টাকা স্যালারি বেশি না, আপনি 12,000 টাকা স্যালারিতে চাকরি শুরু করলেন,
আপনি সাইটের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। 1 বছর 2 বছর পর আপনি যদি অন্য জায়গায় ইন্টারভিউ দেন, দেখবেন যে আপনার স্যালারি 20,000 হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আপনি বাড়িতে বসে থাকতেন, আপনার এই 20,000 স্যালারি তো আপনি হইতো না। কারণ আপনার যে 20,000 স্যালারিটা কেন হয়েছে? আপনার এক্সপিরিয়েন্সের কারণে হয়েছে। আপনার যদি এক্সপিরিয়েন্সটা না হইতো, তো সেই ক্ষেত্রে আপনার এই 20,000 স্যালারিটা আসতো না। আবার আপনি ওখানে চাকরি করতে করতে যখন আপনার এক্সপিরিয়েন্স আরও ডেভেলপ হবে, আপনি যখন পুরো প্রজেক্ট হ্যান্ডেল করার যোগ্যতা হবে, আপনি কি বলে ম্যান পাওয়ার চালানোর, তারপরে বিভিন্ন কন্ট্রাক্টরকে হ্যান্ডেল করা, কোয়ালিটি কন্ট্রোল করা, এভরিথিং যখন আপনার প্রত্যেকটা নিজের ডিসিশন নেওয়ার মতো যে যোগ্যতা, যে আমার এই কাজ হচ্ছে এই সময় আমার কি করণীয়, কাজ করতেছি বৃষ্টি হচ্ছে এখন আমার কি করণীয়, যে আমি ডিসিশন নিব, আমি নিজে নিজে ডিসিশন মেকার, আমি আমার প্রজেক্টের সব কিছু আমি নিজে করতে পারবো, তখন দেখবেন যে আপনার যে স্কিল যে ডেভেলপ হয়েছে, আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন। তখন আপনি নিজেই কি করতে পারবেন, আপনি যখন অন্য জায়গায় ইন্টারভিউ দিবেন, দেখবেন যে আপনার স্যালারি এমনিতে আপনার বাড়তেছে। এই জন্য প্রথম অবস্থায় এটা সব থেকে ম্যান্ডেটরি, যে প্রয়োজনীয়, যে বসে না থেকে চাকরি শুরু করা, কম স্যালারি হোক, এক্সপিরিয়েন্সের জন্য কাজ শুরু করা। আপনি যে এক্সপিরিয়েন্স পাবেন, এটা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আপনি টাকার জন্য না হোক, আপনি এক্সপিরিয়েন্সের জন্য একদম শুরুতে যারা আছেন তারা কাজ শুরু করা। কারণ অভিজ্ঞতা যখন আপনি নেবেন, তখন আপনার ভালো চাকরি এমনিতে আসবে। তারপর নিজেকে ব্র্যান্ড বানানো। নিজেকে কিভাবে ব্র্যান্ড বানাবো? আমার কাজগুলা, আমার প্রজেক্টের কাজগুলা, আমি যে কি কি সুপারভিশন করি, আমি কি হ্যান্ডেল করি, আমি কি কাজ করি, এই কাজগুলোকে ফেসবুকে আপনি প্রচার করতে পারেন। ফেসবুকে লিঙ্কডইন একটা আইডি খুলে ওখানে আপনি এগুলো আপডেট করতে পারেন, যে আপনি কী কী কাজ করেন, আপনার কী কাজ, আপনি কাজগুলো কীভাবে চেক করে নিচ্ছেন। আপনি ধরেন আপনি সাইটে একটা প্রজেক্ট হ্যান্ডেল করতেছেন, আপনি বিম বাইন্ডিং চলতেছে, বিম বাইন্ডিং আপনি কোথায় ল্যাপিং দিচ্ছেন, ল্যাপিং জোন কীভাবে মেনটেন করতেছেন, এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে। আপনি বেস কাস্টিংয়ে আপনি কিভাবে মেনটেন করতেছেন, আপনি কলাম কাস্টিং হচ্ছে, আপনি কলাম কাস্টিংয়ে যে ফার্স্ট লিপ, সেকেন্ড লিপ, ফার্স্ট ফিটের বেশি ঢালাই করা যাবে না, এটা কীভাবে মেনটেন করতেছেন, ভাইব্রেশন মেনটেন করতেছেন কিনা, এই যে আপনার কাজের যে দক্ষতাগুলো, আপনার কাস্টিং করার সময় আপনি যখন কাস্টিং করতেছেন, তো কাস্টিং করার সময় আপনার কাস্টিং রেশিও যেটা, ওটা কীভাবে মেনটেন করতেছেন, আপনি এই যে বাস্তবিক যে কাজগুলো করতেছেন, এগুলোকে আপনি শেয়ার করতে পারেন ফেসবুকের মধ্যে। এগুলো আপনি শেয়ার করতে পারেন। এটা শেয়ার করা দ্বারা কী হবে, আপনার যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনার মানুষের মধ্যে ছড়াবে, যে এই লোকটা অভিজ্ঞ, দক্ষ। ভালো একটা সিভি বানাইতে হবে। আপনার সিভিটা দেখলে একজন মানুষ বুঝে যে সে এক্সপিরিয়েন্স আছে, তার কাজ করছে, কাজের দক্ষতা আছে। পাশাপাশি বিকল্প আয়ের ব্যবস্থা কি, আমরা বিকল্প কি খুঁজতে পারি? ফ্রিল্যান্সিং আছে। আপনি যখন ক্যাডে দক্ষ হবেন, ক্যাড ডিজাইনে যখন দক্ষ হবেন, তো সেই ক্ষেত্রে আপনি ড্রাফটিং এর কাজ ভালো জানবেন। তো এগুলো আপনি আপনার কি বলে আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে আপনি একটা আইডি খুলে নিজে ওখানে ড্রাফটিং এর কাজ করতে পারেন, ওখানে ড্রাফটিং এর কাজ পাওয়া যায়। তারপর লোকাল হাউস ডিজাইন, আপনি ধরেন লোকালি কিছু কাজ করতে পারেন। আপনি ড্রাফটিং এর কাজ করলেন, একজন সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে আপনি স্ট্রাকচারগুলো করাই নিলেন, বা একজন আর্কিটেক্ট থেকে করাই নিলেন, ড্রাফটিংগুলো আপনি করলেন। ইউটিউবে শিখাইতে পারেন, এই যে আপনি যে কাজগুলো জানেন, এগুলো আপনি ইউটিউবে শিখাইতে পারেন। এই বিষয়গুলোকে আপনি যখন এইভাবে কি বলে ছড়াবেন, তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মধ্যে একটা যোগ্যতা, বা আপনার মধ্যে সবকিছু হ্যান্ডেল করার যে যোগ্যতা, এগুলো দেখবেন যে আস্তে আস্তে নিজের মধ্যে কনফিডেন্স আসবে। নিজে কনফিডেন্স আসলে আপনি দেখবেন যে চাকরির ক্ষেত্রে, চাকরির বাজারেও, অথবা আপনার ইন্টারভিউতে আপনার কনফিডেন্সের সাথে আপনি আপনার স্যালারির যে রেঞ্জ, ওটা দাবি করতে পারবেন। আর চাকরি, এই যে চাকরি পাওয়াটা, আমরা মনে করি যে চাকরি পাওয়া না পাওয়া যায় এটা কপালের বিষয়, কপালের দোষ দিয়ে দিই, যে কপালের দোষ, আসলে চাকরি পাচ্ছি না। দেখেন, এটা প্রস্তুতির বিষয়। আমি পুরা বছর পড়ালেখা করার পরে পরীক্ষা দিতে গেছি, ওখানে ভালো পড়ালেখা করছি, আমার পরীক্ষা ভালো হয়েছে। আমি যদি পড়ালেখা ভালো না করি, আমার ডিপ্লোমাতে আমার পড়ালেখা ভালো করি না, আমার সিজিপিএ ভালো আসে না। কেন আসে না? কারণ আমি পুরো বছর ভালো পড়ালেখা করি নাই, ক্লাস করি নাই। চাকরিটা তো আমার এরকমই, আমি এক জায়গায় আমাকে উনি নিবে, কেন নিবে? এটা তো আমার ওই যে প্রস্তুতি নিয়ে আমাকে যাইতে হবে। আমাকে ইন্টারভিউতে তো প্রশ্ন করবে, এটা প্রশ্ন করবে না যে গুরু রচনা বলেন, আমাকে প্রশ্ন করবে যে
বিমের ল্যাফিং জোন কোথায় হয়, কলামের ল্যাফিং জোন কোথায় হয়, 16 mm ডায়া রডের ল্যাফিং কতটুকু হয় কলামের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে কিভাবে মেনটেন করেন, তারপরে ফুটিং এর ক্লিয়ার কভার কত হয়, তারপরে এই ধরনের যে খুঁটিনাটি যে প্রশ্নগুলো আছে আমাদের খুঁটিনাটি প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন করবো আপনাকে। যেমন পেইন্টিং কাজের সময় সিলার কেন করা হয়, আপনাকে প্রশ্ন করতে পারে এটা। তা আপনি যে প্রস্তুতি যদি আপনার না থাকে তাহলে তো আপনি এটা কপালে দুই আসলে লাভ নাই। আমার যে স্যালারি রেঞ্জ থাকবে ওই রেঞ্জ অনুযায়ী আমাকে প্রশ্ন করা হবে, তাই না? তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আপনি যদি নিজেকে ধরেন আপনি এখন ডিপ্লোমা পাস করে বের হয়েছেন, আপনি চিন্তা করছেন চাকরি পাচ্ছেন না, আপনি ঠিক আছে চাকরি পাচ্ছেন না, এটা তো হতাশা বিষয় বা টেনশনের ব্যাপার, ফ্যামিলি টেনশন করতেছে, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, কিন্তু তারপরও আপনি কি করলেন, কষ্ট করে হলো আপনি 3 মাস নিজেকে সময় দিয়ে দৌড়াদৌড়ি করে এখান থেকে সেখান থেকে আপনি কাজ শিখতেছেন, আপনি কাজ শিখতেছেন, কাজ শিখার পরে আপনি ওই যে দৌড়াদৌড়ি করতেছেন, বিভিন্ন প্রজেক্টে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারদের সাথে পরিচিতি হচ্ছে, ওইটাই কিন্তু আপনার একটা রেফারেন্স হয়ে যাচ্ছে। ওখান থেকে আপনি কাজও শিখতেছেন, কাজ শিখার পাশাপাশি আপনার একটা রেফারেন্স হয়ে যাচ্ছে যে অমুক ভাইয়ের সাথে পরিচয়, অমুক ভাইয়ের সাথে পরিচয়, হ্যাঁ। তা আপনার কাজও শিখে হচ্ছে, আপনার রেফারেন্সও হচ্ছে, রেফারেন্স অনুযায়ী আপনার কিন্তু দেখবেন যে এক জায়গা থেকে আপনার চাকরির অফার চলে আসবে। কারণ আমরা যেখানেই থাকি না কেন আমাদের আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়াররা থাকতেছে, তাদের সাথে আসা যাওয়া, সিভি জমা দিয়ে দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের থেকে শেখা, এর মাধ্যমে কিন্তু আপনার রেফারেন্সের ব্যাপারটা চলে আসে, হ্যাঁ। পাশাপাশি আপনার দক্ষতা অর্জন হচ্ছে সহজে, তখন তো উনি আপনাকে রেফার করবে যে ঠিক আছে আমার প্রজেক্টে একজন ইঞ্জিনিয়ার লাগবে, আমার আন্ডারে তুমি আসো, তাই না? তো এই যে নিজে শিখলেন, কারণ আপনার শিখার যে চাহিদা ছিল, সে দেখছে, আগ্রহ দেখছে, এভাবে দেখবেন যে আস্তে আস্তে আপনার লাইফের যে গোল যেটা বা আপনার জীবনের চাকা আস্তে আস্তে এটা মূল ঘুরবে ইনশাল্লাহ। কারণ পৃথিবীতে আপনি এই যে চাইনারা তো এত বেশি, চাইনাদের নিয়ে এত বেশি তোড়ফাড় কেন হয় সারা বিশ্বের মধ্যে, কেন হচ্ছে? চাইনা সব জায়গায় কাজ করতেছে, সব দেশে ইঞ্জিনিয়ার নাই, আছে, ওদের যে দক্ষতার কারণে ওদেরকে সব জায়গায় মানুষ ডাকতেছে, ওরা নিজেদের স্কিলকে অনেক বেশি ডেভেলপ করছে, তাই না? এই কারণ পৃথিবী সব জায়গায় দক্ষ মানুষকে খোঁজে। আমরা কি করি, আমি ধরেন আপনি একটা সাইকেল ঠিক করবেন, কার কাছে যাচ্ছেন? যে দক্ষ মিস্ত্রি তার কাছে যাচ্ছেন। আপনি কাপড় সেলাই করবেন, কার কাছে যাচ্ছেন? যে টেইলারের যিনি, হ্যাঁ, দর্জি, সেলাইকারী, উনি দক্ষ কিনা ওইটা আপনি যাচাই করে তারপর যাচ্ছেন। তো ঠিক আপনাকেও কেন নিবে, আমাকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কেন নিবে? কারণ আমি দক্ষ কিনা এটা তো যাচাই করেই আমাকে নিবে, তাই না? তো এই আমার দক্ষতাকে নিজেকে বানাই নিতে হবে, এটা কেউ বানাই দিবে না। শিখার আগ্রহ আমাকে অনেক বেশি দক্ষ করবে, শিখার আগ্রহ যদি না থাকে আমি কখনো দক্ষ হতে পারবো না। নিজেকে করতে হবে, নিজেকে দক্ষ বানাই নিতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা আমাদেরকে অনেক দূর পৌঁছায় নিয়ে যাবে ইনশাল্লাহ। এক ভাইয়া কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি মোস্তফা রাফিদ, রেফারেন্স ছাড়া ফ্রেশারদের কেউ নিতে চান। আপনি যখন ফ্রেশার হিসেবে বের হবেন তখন আপনার আশেপাশে, আপনি যেখানে থাকেন ওখানে আশেপাশে বিভিন্ন প্রজেক্টে আসা যাওয়া করবেন। সার্ট কাস্টিং হচ্ছে, আপনি ওখানে গেলেন, সার্ট কাস্টিং হচ্ছে কীভাবে আপনি দেখলেন, আপনি কলাম শাটারিং হচ্ছে ওখানে যে দেখলেন, ওই যে প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছে ওদের সাথে একটু আপনি সম্পর্ক করলেন, সিভি জমা দিলেন, বললেন যে আপনাদের প্রজেক্টে যদি লোক লাগে আমাকে ডাক দিন, হ্যাঁ। তো এইভাবে আপনি দেখবেন যে একটা রেফারেন্স কখনো ভাইয়া বাসায় থেকে হয় না। রেফারেন্স নেটওয়ার্কিং বিষয়টা হলো মিশের দ্বারা হয়। আপনি যখন পরিচিত, আমরা যখন ঢাকায় বা যেখানে পলিটেকনিকে গেছি ওখানে অনেক এলাকা থেকে বন্ধু বান্ধব আসছে, তাদের সাথে পরিচয় হয়েছে না, এটাই তো নেটওয়ার্ক বা এটাই তো রেফারেন্স, তাই না? আমার ফ্রেন্ড আসার আগে কি সে আমার সাথে পরিচিত ছিল, বা সে কি রাফিদ ভাই আপনি হয়তো আছেন, সে তো আসার আগে আমার ফ্রেন্ড ময়মনসিংহ থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, তাকে আমি চিনতাম না। আসার পরে তার সাথে আমার একটা নেটওয়ার্কিং হয়েছে, এখন আমি রাজশাহী গেলে তার বাসায় থাকতেছি। তো ঠিক চাকরির ক্ষেত্রেও আমাকে নেটওয়ার্কিং বানাই নিতে হবে। আমি যখন বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন লোকজনের সাথে সাক্ষাৎ করব, হ্যাঁ, তখন দেখবেন যে আমার নেটওয়ার্ক বড় হচ্ছে। ওই নেটওয়ার্ক বড় হলে সেখান থেকে আপনার চাকরি বা ওই রেফারেন্সে আপনার চাকরি ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যায়। ফ্রেশার তো আমরা সবাই ফ্রেশার ছিলাম ভাই,
আমরা সবাই ফ্রেশার ছিলাম। ফ্রেশার থেকে আমরা কিন্তু আস্তে আস্তে হয়তো এক্সপিরিয়েন্স হয়েছে, কিছুটা শিখতে পারছি, কিছুটা ওই শিখার উপরে কিন্তু কিছুটা বলতে পারি। আমার ফেসবুকের পেজে আপনি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম পেজের মধ্যে অনেক ভিডিও পাবেন, ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনেক ভিডিও আছে আমার এখানে। তো সবাই ফ্রেশার ছিলাম, আস্তে আস্তে শিখতেছি, শিখে এগুলা বলার চেষ্টা করতেছি। চাকরিতে রাশিদুল ইসলাম লিখছেন, আপনি চাকরিতে স্কিল কতটুকু গুরুত্বপূর্ণ? প্রথমত স্কিল থাকে না, তাহলে চাকরি কিভাবে পাবে একজন ফ্রেশার? চাকরিতে স্কিল এটা ম্যান্ডেটরি, একদম গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যেখানেই আছেন না কেন, যেখানেই থাকেন না কেন, ওখানের যে আশপাশের যে স্কিলগুলা, আপনি সিভিলে পড়তেছেন, সিভিলের অনেক যেমন সফটওয়্যার, যে সমস্ত সফটওয়্যার আছে, অটোক্যাড আছে, ইটেপস আছে, এগুলো আপনি জানতে হবে। ট্রিফলি পড়তেছেন, ইলেকট্রিক্যাল নিয়ে পড়তেছেন অথবা কম্পিউটার নিয়ে পড়তেছেন, আপনার পড়ালেখার পাশাপাশি আশপাশে যে সমস্ত নলেজ, এগুলো আপনাকে অর্জন করতে হবে। স্কিল না থাকলে চাকরি কিভাবে পাবে একজন ফ্রেশার? স্কিল যদি না থাকে সে কিভাবে চাকরি পাবে? সে তার ক্যাম্পাসের বড় ভাইদের সাথে লিঙ্ক রাখবে, এক নাম্বার। তার ক্যাম্পাসে যত সিনিয়র বড় ভাই ছিল তার ডিপার্টমেন্টের ওদের সাথে যোগাযোগ রাখবে ক্যাম্পাসে থাকা অবস্থায়। আপনি যখন ফার্স্ট সেমিস্টারে, তখন তো 8 সেমিস্টারও কেউ না কেউ ছিল, তাই না? তো এই 8 সেমিস্টারের সিভিলের বড় ভাইয়ের সাথে আপনি কানেকশন রাখেন, 7 তাহলে আপনি 8টা সেমিস্টারের বড় ভাইদেরকে পাচ্ছেন। হ্যাঁ, আপনি 8টা সেমিস্টারের বড় ভাইদেরকে যদি পান, তাদের সবার সাথে আপনার কারো না কারোর সাথে সম্পর্ক থাকবে, এদের সাথে আপনি যোগাযোগ, ওরা আপনি যখন বের হবেন তখন ওরা সবাই চাকরি করতেছে, ওদের সাথে যোগাযোগ করবেন। ক্যাম্পাসের শিক্ষকদের সাথে আপনি একটা ভালো, আপনার ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে ভালো কানেকশন রাখতে পারেন, ভালো সম্পর্ক রাখতে পারেন, যে স্যার আমার তো শেষ, আমার জব দরকার। আপনি যখন স্যারের সাথে ভালো সম্পর্ক থাকবে, স্যার আপনাকে এমনি ডাকবে, তাই না? পাশাপাশি আপনি যে পড়ালেখা করা অবস্থায় বিভিন্ন কোম্পানিতে আপনি আসা যাওয়া করতে পারেন। যেমন সিভিলে আপনি কাজ করতেছেন, আপনি বিভিন্ন প্রজেক্ট চলতেছে, আপনি পড়ালেখা অবস্থায় বা ইন্টার্নির সময় আপনি বিভিন্ন প্রজেক্টে যাচ্ছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন, যোগাযোগ করতে, কমিউনিকেশন করতেছেন, তাদের সাথে কথা বলতেছেন, আসা যাওয়া করতেছেন, সিভি জমা দিয়ে আসছেন, তাই না? তারপরে তাদের সাথে আপনি যখন এই কথাবার্তা বলবেন, সিভি জমা দিবেন, একটা সময় দেখবেন যে আপনার কাছে কেউ না কেউ অফার করবে বা আপনার কেউ না কেউ ডাকবে। নেটওয়ার্কিং বানায় নিতে হয়, নেটওয়ার্কিং আসলে হয় না। আপনি মানুষের সাথে মিশবেন, নেটওয়ার্কিং হবে। আপনি এখন কাদের সাথে মিশবেন? আপনি যে সেক্টরে চলতেছেন, ওই করতেছেন, ওই সেক্টরের লোকদের সাথে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। বড় ভাই, সিনিয়র বড় ভাই, হ্যাঁ, আপনার আশপাশের প্রজেক্ট থেকে, আপনার আশপাশের কোম্পানি থেকে, আপনি ওইখান থেকে আপনার কিভাবে যাইতে হবে? আপনি ক্যাম্পাসের শিক্ষকদের মাধ্যমে, স্যার আমি তো অমুক জায়গায় যাইতে চাই, আমাকে একটু রেফার করেন না, বা আমাকে একটু যাওয়ার জন্য একটু পারমিশন নিয়ে দেন না, বা আপনার সাথে সম্পর্ক থাকলে আপনি একটু বলে দেন না। দেখবেন যে স্যার আপনার আগ্রহ করেন, আপনাকে ওখানে বলবে যে ঠিক আছে, তুমি ওর কাছে গিয়ে আমার কথা বলে তোমাকে হেল্প করবে। তা আপনি ওখানে গেলেন, কিছু শিখলেন, হ্যাঁ, ওদের সাথে একটা সম্পর্ক হইলো, ওদের কাছে একটা সিভি দিয়ে রাখলেন। তো এইভাবে কিন্তু চাকরির বাজারে আপনি চাকরি পাবেন। কারণ নেটওয়ার্কিং ছাড়া আপনার রেফারেন্স, এটাই নেটওয়ার্কিং, এটাই রেফারেন্স, এটা আপনাকে কেউ বানাই দিবে না, এটা নিজেই বানাইতে হবে। তো মোটামুটি এরকমই, আরো অনেক কিছুই আলোচনা হয়েছে, বেশি বড় করব না। শেষ কথা এতটুকুই। আপনারা যদি এরপর আরো কোনো বিষয়ে, লাইফ সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারের বিভিন্ন বিষয় আছে, কাজের বিষয় হইতে পারে, যে একটা টপিক, যে কোনো একটা টপিক নিয়ে যে আমরা কথা বলতে চাই, লাইভ কি বিষয়ে আপনি জানতে চান, এটা আপনি জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আমরা এই বিষয়টা জানতে চাই, বা এই বিষয়ে একটা বিস্তারিত লাইভ চাই, এটা বলতে পারেন। আর যাদের কথাগুলো ভালো লাগছে, পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, তাদের জন্য এটা মোটিভেশন হতে পারে। এটা মোটিভেশন না, এটা বাস্তবতা। আমরা সবাই শুরু থেকে এরকম ছিলাম, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়েছে, আস্তে আস্তে নিজেদের দক্ষতা বাড়ছে। কেউ চাইলে তার প্রয়োজনে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রিজিক ও সম্মানে জীবন দান করুক। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।